আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় ডিফারেন্স বিটুইন নাউনস অর্থাৎ নাউন সমূহের পার্থক্য। আমরা এর আগের ক্লাসে নাউনের প্রকারভেদগুলো সম্পর্কে ডিটেইলসে পড়েছিলাম এবং নাউনকে খুব সহজে নির্ণয় করা যায় কিভাবে সেটা দেখেছিলাম। আজকে আমরা দেখব এই নাউন সমূহের ভেতরে অর্থাৎ নাউনগুলোর ভেতরে কোনটার সাথে কোনটার কি রকমের পার্থক্য। প্রথমে আসি অ্যাবস্ট্রাক্ট নাউন এবং অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন হলো দোষের নাম, গুণের নাম, অবস্থার নাম অর্থাৎ কোনো কিছুর নাম বোঝায়। অ্যাডজেক্টিভ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা বোঝায়। অর্থাৎ ২ টোর ভেতরে পার্থক্য হলো অ্যাবস্ট্রাক্ট নাউন হলো দোষের নাম বুঝাবে, গুণের নাম বুঝাবে। নাউন মানে নাম বুঝাবে। আমরা জানি নাউন মানে বিশেষ্য কোনো কিছুর নাম বুঝাবে। আর অ্যাডজেক্টিভ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বুঝাবে। তাহলে এখানে আমি উদাহরণ দিলাম অনেস্টি। অনেস্টি শব্দের ভেতরে আমাদের এখানে সবার শেষে টিওয়াই বুঝতেই পারতেছি। শব্দের শেষে আমরা জানি যে টিওয়াই থাকলে সেটা নাউন হয়। অনেস্টি একটা নাউন এবং অনেস্টিকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। কিন্তু অ্যাডজেক্টিভ কিন্তু অ্যাডজেক্টিভকে আমরা কখনোই সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি না। কখনো অ্যাডজেক্টিভ সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে না। কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে অ্যাডজেক্টিভ থাকবে না। যেমন অনেস্ট শব্দটা দ্বারা কোনো ব্যক্তি অনেস্ট, যেমন হি ইজ অনেস্ট, সে খুব সৎ অর্থাৎ সে সৎ, তার সম্পর্কে কিছু বলা হয়েছে, সে ভালো মন্দ তার দোষ গুণ বলা হয়েছে, কিন্তু অনেস্ট শব্দটা দ্বারা সেই গুণের নাম বোঝানো হয়েছে। যেমন এখানে আরো আছে পোভার্টি শব্দের শেষে টিওয়াই আছে। শব্দের শেষে টিওয়াই থাকলে সেটা নাউন হবে এবং এখানে আছে শুধু পুয়ার। তো পুয়ার মানে গরিব, তার অবস্থা বোঝানো হয়েছে এবং এখানে পোভার্টি বলতে বোঝানো হয়েছে দারিদ্রতা অর্থাৎ এখানে অবস্থার নাম বোঝানো হয়েছে। এরপর আছে ইলনেস শব্দের শেষে নেস আছে। এই শব্দটা আমাদের নাউন হবে। আমরা জানি কোন শব্দের শেষে সন, মেন্ট, নেস, হুড, ডাম, শিপ, টিওয়াই, সিআই, ইয়ার, ওয়ার এই সকল যদি থাকে তাহলে সেটা নাউন হবে। এখন এখানে আছে ইলনেস অর্থাৎ অসুস্থতা। আর ইল শব্দের অর্থ অসুস্থ। যেমন সে খুব অসুস্থ। হি ইজ ভেরি ইল অর্থাৎ এখানে তার অবস্থা বোঝানো হয়েছে। সে খুব অসুস্থ অর্থাৎ সে অর্থাৎ হি এই প্রোনাউন কে মডিফাই করা হয়েছে ইল শব্দটা দ্বারা অর্থাৎ অবস্থা বোঝানো হয়েছে এবং এখানে ইলনেস দ্বারা নাউন বোঝানো হয়েছে। তাহলে আমরা পার্থক্যটা পাইলাম। অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা দোষের নাম, গুণের নাম, অবস্থার নাম বোঝায়। অ্যাডজেক্টিভ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা বোঝায়। অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। আমরা জানি নাউন প্রোনাউনরাই সাবজেক্ট বা অবজেক্ট হয়। তাহলে কখনোই নাউন প্রোনাউন ছাড়া অন্য কেউ সাবজেক্ট বা অবজেক্টে থাকবে না এবং অ্যাডজেক্টিভকে কখনোই সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় না। এরপরে আমরা আসি ম্যাটেরিয়াল নাউন এবং কমন নাউনের ভেতরে পার্থক্য। ম্যাটেরিয়াল নাউন এবং কমন নাউনে এখানে বলা হলো যে যা দ্বারা তৈরি হয় আর যা তৈরি হয় ব্যাপারটা কি রকমের? যেমন এখানে আমি উদাহরণ দিছি। উদাহরণগুলো দেখলে একেবারে পার্থক্যগুলো বোঝা একদমই সহজ। এই কাঠ দিয়ে তৈরি হয়, কাঠ হলো আমাদের ম্যাটেরিয়াল নাউন। আর যেই জিনিসটা আমরা তৈরি করি, সেই জিনিসটা হইলো আমাদের কমন নাউন। যেমন চেয়ার, টেবিল, ডোর। অর্থাৎ এখানে কাঠ হলো একটা উপাদান, যে উপাদান দ্বারা কোনো কিছু তৈরি করতে পারি আমরা। আর ওই উপাদান দ্বারা যা তৈরি করি, যেই জিনিসটা তৈরি হয় সেটা আমাদের কমন নাউন। আর যেটা দ্বারা তৈরি করি সেটা আমাদের ম্যাটেরিয়াল নাউন। তো এখানে যেমন লেখা আছে উড, কাঠ। কাঠ দ্বারা আমরা চেয়ার, টেবিল, ডোর তৈরি করতে তাহলে কাঠ দ্বারা তৈরি করা হয়, এটা দ্বারা তৈরি করা হয়, এটা ম্যাটেরিয়াল নাউন। আর এই জিনিসগুলো যেহেতু তৈরি হয় এটা আমাদের কমন নাউন। ঠিক একইভাবে এখানে আছে আয়রন। আয়রন বলতে আমরা লোহা বুঝি এবং এখানে লোহা দ্বারা আমরা হামার অর্থাৎ হাতুড়ি তৈরি করি। তারপরে শিকল এটা তৈরি করি অর্থাৎ কাস্তে তৈরি করি, হামার তৈরি করি, শিকল তৈরি করি। তাহলে এই আয়রন শব্দটা দিয়ে তৈরি মানে আয়রন যে উপাদান বা লোহা দিয়া আমাদের তৈরি হয়, এইটা দ্বারা তৈরি হয়। আর যে জিনিসগুলো আমরা তৈরি করি সেটা আমাদের কমন নাউন। এরপর যেমন আছে মিল্ক অর্থাৎ দুধ। এই শব্দটা আমাদের ম্যাটেরিয়াল নাউন। আমরা জানি ম্যাটেরিয়াল নাউন এটা গণনা করা যায় না। তাহলে মিল্ক এখানে যা কিছুই দেওয়া আছে এগুলো আমরা কখনোই গণনা করতে পারি না এবং মিল্ক দ্বারা তৈরি হয় ঘি, বাটার। তাহলে এই মিল্ক শব্দটা আমাদের ম্যাটেরিয়াল নাউন এবং মিল্ক দ্বারা যেই জিনিসগুলো তৈরি হয় সেটা আমাদের কমন নাউন। তাহলে আশা করি এটা খুব সহজেই বুঝতে পারলাম। এরপরে আমরা আসি কমন নাউন এবং প্রপার নাউনের কাছে। কমন নাউন এবং প্রপার নাউনের ভেতরে পার্থক্য। কমন নাউন যেটা দ্বারা সমগ্র জাতি বোঝায়, সমগ্র জাতিকে বুঝাইবে এবং প্রপার নাউন দ্বারা একটি কোনো কিছু বুঝাইবে। একটি নাউন বুঝাইবে, একটি। আর এখানে কমন নাউন দ্বারা এমন একটা নাউন যে নাউনটা দ্বারা সমগ্র জাতিকে বোঝানো হবে। এখানে আরো বলা আছে যেমন কমন নাউন অনির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা অনির্দিষ্ট কোনো কিছু বোঝায়। অর্থাৎ অনির্দিষ্ট এখানে কথাটা মাথায় রাখা লাগবে যে এটা অনির্দিষ্ট। এই প্রপার নাউন নির্দিষ্ট। আবার কমন নাউন দ্বারা সমগ্র জাতিকে বোঝায়
আর এটা দ্বারা একটি কিছু বোঝায়। তাহলে আমরা কমন নাউন দ্বারা সমগ্র জাতিকে বোঝাবে, প্রপার নাউন দ্বারা একটি কিছু বোঝাবে, কমন নাউন দ্বারা আমরা অনির্দিষ্ট করে বোঝাই এবং প্রপার নাউন দ্বারা নির্দিষ্ট করে বোঝায়। যেমন আমি এখানে আছে বয়, এই বয় শব্দটা দ্বারা সমগ্র বালক জাতিকে বোঝায়। তার মানে এই বয় শব্দটা আমাদের কমন নাউন। এবং আমি যদি নির্দিষ্ট করে বলি, যেমন রায়হান, আব্দুল, রাজু, অর্থাৎ এরা নির্দিষ্ট, আমি বুঝতেই পারলাম যে এখানে রায়হানকে বলা হয়েছে, এরা নির্দিষ্ট এবং এরা একটা কিছু বুঝাইছে, একজন বুঝাইছে। তাহলে এইটা আমাদের প্রপার নাউন। আমরা প্রপার নাউনের সংজ্ঞাতে এইটাই পাইছিলাম। প্রপার নাউন হলো একটা কিছু বোঝায় এবং নির্দিষ্ট। এখানে রায়হান, আব্দুল, অর্থাৎ এখানে ব্যক্তিগুলো নির্দিষ্ট। আর এখানে শুধু বলা হলো বয় মানে বালক। আমরা এখান থেকে আসলে বালক, সমগ্র বালক জাতিকে বোঝায়, সমগ্র জাতিকে বোঝায় এবং আমরা অনির্দিষ্ট, আমরা নির্দিষ্ট করে বলতে পারি না যে আসলে কোন বালককে বোঝানো হয়েছে। এর পরবর্তীতে আমাদের আছে গার্ল। ঠিক একইভাবে গার্ল শব্দটা দ্বারা সমগ্র বালিকা, হ্যাঁ, বালিকাদেরকে বোঝানো হয়েছে। এখন আমি নির্দিষ্ট করে বলতে পারি না, এটা অনির্দিষ্ট আসলে কোন বালিকাকে বোঝানো হয়। আর যদি বলা হয় ফাতেমা, মারিয়া, নীলা, তাহলে বুঝতে পারলাম যে এটা ফাতেমাকে বোঝানো হয়েছে, এটা নীলাকে বোঝানো হয়েছে। ঠিক একইভাবে রিভার, নদী। রিভার শব্দটা আমাদের কমন নাউন। এটা দ্বারা সমগ্র নদীকেই বোঝাইতে পারে। আমরা নির্দিষ্ট করে বুঝতে পারি না আসলে কোন নদীর কথা বলা হয় না। কিন্তু আমি যদি বলি তিতাস, পদ্মা, বিষখালী, হ্যাঁ, আমি বুঝতে পারলাম যে এই শব্দগুলা নির্দিষ্ট কোনো নদীর নাম বুঝাইছে। তার মানে এটা নির্দিষ্ট এবং একটা নদী। বিষখালী একটা নদী, পদ্মা একটা নদী, অর্থাৎ এখানে একটা কিছু বোঝায়। ঠিক একইভাবে সিটি। সিটি শব্দটা আমাদের কমন নাউন এবং এখানে ঢাকা, বরিশাল, লন্ডন এই শব্দগুলো আমাদের দেখা গেল যে প্রপার নাউন। ওকে, এরপরে আমরা আসি প্রপার নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের ভেতরে পার্থক্য। এটা আমরা খুব সহজেই জানি। প্রপার নাউন যা গণনা করা যায় এবং ম্যাটেরিয়াল নাউন যা গণনা করা যায় না। প্রপার নাউন যা গণনা করা যায়, যেমন মার্কার, কার, বুক। মার্কার আমরা এটা গণনা করতে পারি, এটা নির্দিষ্ট। আমরা পাইছিলাম প্রপার নাউন যেমন কোনো কিছু বোঝায়, কোনো একটি কিছু বোঝায়, আর এখানে নির্দিষ্ট করে বুঝাম। তো মার্কার, একটি মার্কার আমরা গণনা করতে পারি। কার, গাড়ি, গাড়ি আমরা বলতে পারি একটা গাড়ি, দুইটা গাড়ি, তিনটা গাড়ি, এরকম গণনা করতে পারি। বুক, বই, বই আমরা গণনা করতে পারি। আর এখানে ম্যাটেরিয়াল নাউন হলো যে যেগুলো গণনা করা যায় না, যেমন আমি বলছিলাম ওয়াটার, তরল জাতীয় যা কিছু আছে কোনো কিছুই আমরা গণনা করতে পারি না। ওয়াটার, পানি, পানি আমরা গণনা করতে পারি না। আয়রন, লোহা, লোহা, অর্থাৎ যত ধরনের ম্যাটেরিয়াল আছে, আয়রন, সিলভার, অ্যালুমিনিয়াম, বোরন, কার্বন, মানে আমরা কেমিস্ট্রিতে যেটা জানি যে যতগুলো মৌল আছে ১১৮টা মৌল, সকল মৌলই আমাদের ম্যাটেরিয়াল নাউন। এরপর আছে গ্যাস। গ্যাসকে আমরা গণনা করতে পারি না, অর্থাৎ হিলিয়াম গ্যাস, হ্যাঁ, বা অন্য কোনো গ্যাস, হাইড্রোজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এই গ্যাসটা আমরা কখনোই গণনা করে দেখতে পারি না। তাহলে যে সকল জিনিস গণনা করা যায় না সেটা ম্যাটেরিয়াল নাউন, আর যেটা গণনা করা যায় সেটা প্রপার নাউন। আশা করি আমরা এটাও বুঝতে পারলাম। সর্বশেষ আমাদের আছে কমন নাউন এবং কালেকটিভ নাউন। তাহলে কমন নাউন এবং কালেকটিভ নাউনের ভেতরে পার্থক্য কি? কমন নাউন দ্বারা সমগ্র জাতিকে বোঝায়। কালেকটিভ নাউন দ্বারা কিছু সংখ্যক ব্যক্তি বা কোনো কিছু দ্বারা গঠিত একটি দল বা সমষ্টি বোঝায়। তাহলে বিষয়টা মাথায় রাখা লাগবে। আমরা আগেও পাইছিলাম প্রপার নাউন দ্বারা একটা কিছু বোঝায়, কমন নাউন দ্বারা সমগ্র কিছু বোঝায় এবং কালেকটিভ নাউন দ্বারা একটা দল বোঝায়, যেখানে একজনও বুঝাবে না, সবাইকেও বুঝাবে না, একটা দল বুঝাবে। তাহলে কমন নাউন দ্বারা সমগ্র জাতিকে বোঝায় এবং কালেকটিভ নাউন দ্বারা একটি দল বা সমষ্টি, অর্থাৎ কিছু সংখ্যক ব্যক্তি বা কিছু সংখ্যক কোনো কিছু দ্বারা গঠিত একটা দল বোঝানো হবে। এখন আমি এখানে উদাহরণে লিখলাম কান্ট্রি, রিভার, স্কুল, ক্লাস, অর্থাৎ এই যে কান্ট্রি এই শব্দটা কমন নাউন, সমগ্র দেশকে বোঝায়। রিভার সমগ্র নদীকে বোঝায়। স্কুল সমগ্র স্কুলকে বোঝায়। ক্লাস সমগ্র ক্লাসকে বোঝায়। আমি নির্দিষ্ট করে বলতে পারি না যে এটা কোন ক্লাস, অর্থাৎ এখানে সমগ্র জাতিকেই বোঝানো হয়েছে, একটা কিছু বোঝানো হয় না। আর কালেকটিভ নাউন দ্বারা যেমন এখানে আছে পার্টি, আর্মি, লাইব্রেরি, অর্থাৎ এখানে এই শব্দগুলো দ্বারা একটাও বোঝানো হয় নাই, সমগ্র জাতিকে বোঝানো। এখানে দ্বারা একটা দল বা সমষ্টি বোঝায়, যেখানে একজনও থাকবে না, সবাইও থাকবে না, কিছু সংখ্যক লোক থাকবে। যেমন পার্টিতে কিছু সংখ্যক লোক থেকে পার্টি হয়, যেমন আর্মি, আর্মিতে কিছু সংখ্যক লোক থাকে, সবাই থাকে না, সবাই মিলে, অর্থাৎ একটা আর্মি গঠিত হয় না, একটা বাহিনী গঠিত হয় না। তাহলে যেটা দ্বারা কিছু সংখ্যক লোক বা কোনো কিছু অল্প কিছু সংখ্যক নিয়ে বা কিছু সংখ্যক মানে একজনও না, সবাইও না, অল্প কিছু নিয়ে যেটা তৈরি হইবে সেটা আমাদের কালেকটিভ নাউন। তাহলে আমরা একেবারে পার্টস অফ স্পিচ থেকে শুরু করলাম। পার্টস অফ স্পিচের প্রকারভেদগুলো দেখলাম। এরপরে পার্টস অফ স্পিচের ভেতরে যে নাউন ছিল, নাউন সম্পর্কে আমরা ডিটেইলসে পড়লাম। নাউনের ভেতরে যে প্রকারভেদগুলো ছিল তাদের ভেতরে আবার কিরকম পার্থক্য সেটা আমরা আজকে আলোচনা করলাম। নাউনের জন্য আজকের ক্লাস এই পর্যন্তই শেষ। এর পরবর্তী ক্লাসে আমরা প্রনাউন সম্পর্কে আলোচনা করব। আল্লাহ হাফেজ।